বন্ধুদের নমস্কার। আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস এসআরবি মুক্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নাগরিকত্ব নিয়ে আপনাদের কয়েকটা কথা বলবো। আমি আজকে ভিডিওর শুরুতে আপনাদের একটু বলি, যেটা সাধারণত আমি বলি না। তা হলো, আমি দেখতে পাচ্ছি যে আমাদের এই ভিডিও বহু মানুষ দেখছেন, কিন্তু তাদের মধ্যকার সামান্য কয়েকজন আপনারা সাবস্ক্রাইব করেছেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের ভিডিওটা দেখছেন, তাদের কাছে অনুরোধ যে আপনারা কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দিন। আর যাদের ভালো লাগবে তারা ভিডিওটা একটু শেয়ার করবেন, যাতে আরও বেশি বেশি মানুষ ভিডিওটা শুনতে পারেন। আমি আজকে ভিডিওটা করছি, তার কারণ হলো, কালকে আমাকে 3জন বা 4জন টেলিফোন করেছিলেন, আর আজকে সকালবেলায় আমাকে 2জন টেলিফোন করলেন। তারা কতকগুলো না, 2-3টে প্রশ্নই দেখলাম, কমন প্রশ্ন তারা টেলিফোন করে জানতে চাইছেন। আমি ভিডিওর মধ্যে কোনো না কোনোভাবে সেগুলি বলেছি, তা সত্ত্বেও সবাই সবসময় অতটা বুঝতে পারেন না। তারা সেটা পরিষ্কার হওয়ার জন্যে আমাকে টেলিফোন করেছেন। আমি সেই প্রশ্নগুলো নিয়ে আপনাদের কয়েকটা কথা আজকে বলবো। আমাকে তারা যে প্রশ্ন করেছেন সেটা হলো যে, এই যে 8জন নাগরিকত্ব পেলেন, এই 8জন নাগরিকত্ব পেলেন কি K-19 অনুযায়ী, না ওই 1955 সালের যে নাগরিকত্ব আইন, সেই আইন অনুসারে? আসলে তারা এই প্রশ্ন করছেন, তার কারণ হলো, আপনারা এর আগে তৃণমূল কংগ্রেসের জয়প্রকাশ মজুমদার, তিনি দেখলাম কয়েকটা সোশ্যাল মিডিয়ায় তার সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তিনি যা বলেছেন তাতে মানুষের এরকমই মনে হয়েছে যে এটা K-19-এর ব্যাপার না, এটা 1955-এর নাগরিকত্ব আইনের বিষয়। তিনিও যেমন বলেছেন, তেমনি আরেকটা সাক্ষাৎকার বা দুটো সাক্ষাৎকার দেখেছি সিপিআইএমের তন্ময় ভট্টাচার্য সম্ভবত, তিনিও বলেছেন। তো তিনিও যা বলেছেন সেটা আমার মনে হয়েছে যে ঠিকঠাক বলেননি বা পরিষ্কার করে বলেননি। আর আমাদের ওই দীপক ব্যাপারী আর মানিক ফকির আছেন, তাদের তো কাজই হলো মানুষকে নানান ভুল কথা বলে বিভ্রান্ত করা। ফলে এই বিভ্রান্তির জায়গা থেকেই তারা আমার কাছে টেলিফোন করেছেন। তো আমি এই প্রশ্নে আপনাদের বলি যে, দেখুন, আমাদের দেশের নাগরিকত্ব সম্পর্কীয় যা কিছু, সেটা হলো ওই নাগরিকত্ব আইন 1955 সালের আইন অনুযায়ী হবে। এবং এই যত বোধহয় 8টা বা 9টা অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে, কি 9টা 10টা অ্যামেন্ডমেন্ট হয়েছে সিটিজেনশিপ অ্যাক্টে, এই যতগুলো অ্যামেন্ডমেন্ট হয়েছে, টাইম টু টাইম হয়েছে, বিভিন্ন সময়ে এই অ্যামেন্ডমেন্টগুলো হয়েছে, সংশোধন করা হয়েছে। এই সংশোধনীগুলো কিন্তু সবসময়ই এটা কিন্তু মূল আইনেরই অংশ। এইটা আর আলাদা করে কোনটা কত সালে অ্যামেন্ড হয়েছে এইটা বলার আর খুব প্রয়োজন পড়ে না। আমরা বলছি অনেক সময় বিষয়টা বোঝার জন্য যে কোন সময় কোন অ্যামেন্ডমেন্টটা হয়েছে, কিন্তু এগুলো সবই 1955 সালের নাগরিকত্ব আইনের অংশ। মানে বিষয়টা এরকমভাবে যদি বোঝেন, ধরুন আপনাদের পাড়ার যে মণ্ডল বাড়ি, অনেকে বলে না ওই মণ্ডল বাড়ি, তো ওই মণ্ডল বাড়িতে একটা একতলা বাড়ি, এইবারে ওইটা দোতলা হলো। এবার দোতলা যখন হলো তখন ওটা তো মণ্ডল বাড়ি থেকে যান, ওটা তো মানুষ আলাদা কিছু বলে না। বা ওই মণ্ডল বাড়িতে ডান দিকে বাদিকে দুটো কামরা বাড়লো, বা তার বাড়ির মধ্যে একটা রান্নাঘর আলাদা করে করলেন। এই যে এক্সটেনশানগুলো হয়,
হ্যাঁ, পরিবর্ধন যেগুলো হয়, এইসবগুলো হলেও কিন্তু মানুষের কাছে ওই বাড়িটার পরিচিতি কিন্তু ওই মণ্ডল বাড়ি। আর এই নাগরিকত্ব আইনের ব্যাপারটাও ঠিক তেমনি। সে 1985 সালের সংশোধনী বলুন, 2003 সালের সংশোধনী বলুন, বা এই যে K-19 বলুন, এ সবই যে কেউ যদি বলে দেন যে নাগরিকত্ব আইন 1955, এই কথা বলে দিলে এই সবগুলো তার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। এইটা একটা জিনিস আপনাদের বুঝতে হবে। আর যেটা বুঝতে হবে সেটা হলো, ধরুন নাগরিকত্ব দেবে কোন আইনে, নাগরিকত্ব আইনে কোন ধারায় নাগরিকত্ব দেবে। আমাদের দেশের নাগরিকত্ব দেওয়ার 5টা পদ্ধতি আছে, 5টা পথ আছে, 5টা উপায় আছে আলাদা আলাদা। সেটা হলো, একটা হচ্ছে সিটিজেনশিপ বাই বার্থ, মানে যেটা আমরা জন্মসূত্রে নাগরিকত্ব, সেটা একটা নিয়মকানুন এবং একটা কিছু কন্ডিশন শর্ত পূরণ করলে তিনি সেই পথে জন্মসূত্রে নাগরিকত্ব পান। এইটা একটা পথ। 2 নম্বর পথ হচ্ছে বাই রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্ব অর্জন। এই রেজিস্ট্রেশনের মধ্যে নাগরিকত্ব অর্জনের অধিকার হলো যারা অবিভক্ত ভারতের নাগরিক ছিলেন, তার মানে পাকিস্তান বাংলাদেশের মানুষ যারা ভারতে এসেছেন, যাদের বলছে ইন্ডিয়ান অরিজিন, মানে 1935 সালের ভারত শাসন আইন অনুযায়ী যে ভারত, 1935 সালে ভারত শাসন আইনে যেটুকু জায়গাকে বলেছিল ভারত, সেইটাই হচ্ছে সেই 1935 সালের ভারত শাসন আইন, এবং তার অংশ হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান। ফলে পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যারা আসছেন তারা হচ্ছেন ইন্ডিয়ান অরিজিন। এই ইন্ডিয়ান অরিজিন যারা, তারা বাই রেজিস্ট্রেশন নাগরিকত্ব পেতে পারেন। তার মধ্যে কিছু শর্ত আছে, ওই 5 বছর 6 বছর থাকতে হবে, তারপরে আবেদন করা যাবে, এই সব কিছু শর্ত আছে। আর বাই ন্যাশনালাইজেশন একটা পদ্ধতি। এই বাই ন্যাশনালাইজেশন আর এই যে বাই রেজিস্ট্রেশন, এই দুটো পদ্ধতি মোটামুটি এক, কিছু শর্তের মধ্যে কিছু পার্থক্য আছে। তবে একটা জিনিস আপনাদের জানতে হবে, বাই ন্যাশনালাইজেশনে এই ইন্ডিয়ান অরিজিন যারা আছে তারাও আবেদন করতে পারেন, আবার লন্ডন, আমেরিকা, ফ্রান্স, জাপান যে কোনো দেশ থেকে আসলেও তারা কিন্তু ওই বাই ন্যাশনালাইজেশন আবেদন করে নাগরিকত্ব পান। এবং সেক্ষেত্রেও কিছু কন্ডিশন থাকে, ধরুন কত বছর থাকতে হবে, যেমন আগে 12-13 বছর ছিল, K-19 সেটাকে 6 বছর করে দিয়েছে, কমিয়ে 6 বছর করে দিয়েছে। মানে কাদের জন্য করেছে? এই যে এই ইন্ডিয়ান অরিজিন বা তার সাথে আফগানিস্তান যোগ হয়েছে, 3 দেশ থেকে আসলে তার জন্য 6 বছর করে দিয়েছে। এই সব কিছু কন্ডিশনের ফারাক থাকে। তারপরে ন্যাশনালাইজেশনের একটা অতিরিক্ত শর্ত থাকে, যেটার বাই রেজিস্ট্রেশনে থাকে না, সেটা হলো একটা ভারতীয় ভাষা জানতে হবে। এটা জানতে হবে, মানে লন্ডন, আমেরিকা থেকে যারা আসে তারা বাংলা, হিন্দি, ইংরেজি, বাংলা, হিন্দি এগুলো জানেন না, যে কারণে এর একটা ভারতীয় যে ভাষা, একটা তফসিল আছে, তার একটা ভাষা জানতে হবে। তা সেটা তো ইন্ডিয়ান অরিজিনদের ক্ষেত্রে প্রযোজ্য হয় না, তারা তো একটা জানেনি। তারপরে আছে ধরুন ন্যাশনালাইজেশনে আরেকটা ডিফারেন্স আছে, ধরুন কোনো বিখ্যাত ব্যক্তি, কোনো বিখ্যাত গায়ক, কোনো বিখ্যাত বৈজ্ঞানিক, কোনো বিখ্যাত লেখক, তারা যদি ভারতে আসেন এবং নাগরিকত্ব বাই ন্যাশনালাইজেশন চান, তাহলে ওই যে 6 বছরের যে একটা সময়সীমা আছে, যে ন্যূনতম 6 বছর ভারতে বসবাস করার পরে তিনি আবেদন করতে পারেন। এরকম ক্ষেত্রে কিন্তু ন্যাশনালাইজেশনের ক্ষেত্রে সরকার মনে করলে ওই ক্রাইটেরিয়া, ওই শর্ত শিথিল করতে পারে। তিনি 1 বছর থাকলেও বা 2 বছর থাকলেও হয়তো তাকে নাগরিকত্ব দিয়ে দিতে পারেন। বড় নামকরা ডাক্তার, এরকম বিশিষ্ট ব্যক্তি। আপনারা দেখেছেন আদনান শামী বলে একজন পাকিস্তান থেকে এসে কিছুদিন আগে নাগরিকত্ব পেয়েছেন, নামকরা গায়ক তিনি। আমি এটা শুনেছি, আমি ডিটেলস জানি না, তিনি পেয়েছেন। তারা ওই বাই ন্যাশনালাইজেশন পেয়েছেন।
আর আছে বাই ডিসেন্ট একটা, সেটা নিয়ে আলোচনা করার দরকার নেই, সেও এরকম কিছু কন্ডিশন আছে। আর একটা আছে বাই ইনকর্পোরেশন অফ নিউ টেরিটরি। এই যে ছিটমহল ভারতের অন্তর্ভুক্ত হলো, সেখানকার নাগরিকরা কি করে পাবেন? এর আগে ধরুন ওই সিকিম ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল, সিকিমের লোকজন কি করে নাগরিকত্ব পাবেন, সেগুলো ওখানে লেখা আছে। তাহলে আমাদের ক্ষেত্রে আসলে তিনটে বিষয় আমাদের জানা দরকার। এক হচ্ছে বাই বার্থ, জন্মসূত্রে নাগরিকত্ব, বাই রেজিস্ট্রেশন, বাই ন্যাশনালাইজেশন। এবং এই 5টা পদ্ধতি কিন্তু 1955 সালে ঠিক করা আছে। ফলে এখন নাগরিকত্ব যে আইনেই হোক পাবে, কিন্তু ওই 5টা পদ্ধতির কোনো একটাতে, বা আমাদের ক্ষেত্রে ওই বাই ন্যাশনালাইজেশন বা বাই রেজিস্ট্রেশন, যারা ইন্ডিয়ান অরিজিন বা পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে এসেছেন। ফলে এইটা বলে কার-19 কোনো ভূমিকা নেই এই কথা বলার কিন্তু কোনো অর্থ নেই। এটা রাজনৈতিক স্বার্থে তারা এটা বলছেন। নিজেদের যে ভুল বলেছিলেন এতদিন, নিজেদের যে দুর্বলতা, মিথ্যে কথা বলেছিলেন, সেইগুলো ঢাকবার জন্যে এই জয়প্রকাশ মজুমদার বা এই তন্ময় ভট্টাচার্য নানান রকম এদিক ওদিক করছেন, অথবা জানেন না, এটাও হতে পারে। তো কথা হলো যে কার-19 ভূমিকাটা একটু বুঝুন। কার-19 ভূমিকা হলো যে 21B 2003 সালে যে অ্যামেন্ডমেন্টের পর একটা সেকশন তৈরি হয়েছিল 21B, যেখানে বলা হয়েছিল অনুপ্রবেশকারী কারা। এটা বিজেপি করেছিল, কিন্তু অটল বিহারী বাজপেয়ীর সময় হয়েছিল। এটা বিজেপির তৈরি করা আইন, এবং সেইখান থেকে নাগরিকত্ব সমস্যার সৃষ্টি। তার আগে কংগ্রেস আমলে এইসব সমস্যা ছিল না। তো তাতে বলেছিল পৃথিবীর যে কোনো দেশ থেকে যে কোনো ধর্ম সম্প্রদায়ের লোক ভারতে আসলে, বিনা পাসপোর্টে আসলে বা বৈধ অনুমতিপত্র ছাড়া আসলে তিনি অনুপ্রবেশকারী। এবং যিনি অনুপ্রবেশকারী তিনি কোনো পথে, ওই যে 5টা পথ আছে, তার কোনোটাই তিনি ভারতবর্ষের নাগরিকত্ব পাবেন না। এইটা করেছিল কে? এটা করেছিল বিজেপি 2003 সালে। এখন এইটা নিয়ে আন্দোলন শুরু হয় ঠাকুরবাড়িতে। আমরা সব যে অনশন করেছিলাম এইটার বিরুদ্ধে। এই আন্দোলন করতে 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 তারা 2019 সালে, মানে 16 বছর পরে, তারা নিজেদের তৈরি করা ওই 21B আইনে, ওই যে অনুপ্রবেশকারী বলেছিল, সেখান থেকে 3টে দেশ থেকে আসা 6টা সম্প্রদায়কে ছাড় দিয়েছে। দিয়ে বলেছে এই 6টা সম্প্রদায় যারা 3টে দেশ থেকে এসেছেন তারা আর অনুপ্রবেশকারী নন। এই অনুপ্রবেশকারী নন বলার পরেই এই নাগরিকত্বের আবেদন করার অধিকার হলো। কারণ অনুপ্রবেশকারী হলে আবেদন গ্রাহ্য হতো না। এখন অনুপ্রবেশকারী কার-19 বলেছে অনুপ্রবেশকারী নন, সেই জন্যেই আবেদন করতে পারছেন, আবেদন গ্রাহ্য হবে এবং নাগরিকত্ব পাবেন যারা কন্ডিশন, ওই কাগজপত্র যারা 2-4 জন যারা দিতে পারবেন তারা পাবেন। তাহলে কার-19 ভূমিকাটা বোঝা গেল। এই কার-19 না হওয়া পর্যন্ত ওই যে শান্তিলতা ঠাকুরনগরের, উনি কিন্তু আবেদন করতে পারতেন না, নাগরিকত্ব পেতেন না। নাগরিকত্ব কিন্তু পাবেন ওই বাই ন্যাশনালাইজেশন বা বাই রেজিস্ট্রেশন, কিন্তু দরখাস্তই করতে পারতেন না। তাকে দরখাস্ত করার অধিকার দিয়েছে কার-19, দরখাস্ত করার উপযুক্ত বলে ঘোষণা করেছে কার-19। শান্তিলতাও যেমন, তারপরে বিকাশ মণ্ডল যিনি নদিয়ার, বা ওই নন্দী মধ্যমগ্রামের, অথবা ওই যে দেবপ্রসাদ গাইন বলছে লেলিনগড়, নিউ ব্যারাকপুর, এরা আগে আবেদন করতে পারতেন না, কার-19 জন্য আবেদন করতে পেরেছেন এবং নাগরিকত্ব 8 জন পেয়েছেন। এইটা হচ্ছে বিষয়। এইটা যেভাবে ওই জয়প্রকাশ মজুমদার বা তৃণমূলের নেতা বা অন্য নেতারা বলছেন, সেটা এই জায়গাটা আপনাকে বুঝতে হবে। এইবারে কেউ কেউ আমাকে একটা প্রশ্ন করছেন যে যারা এখানকার নাগরিক, মানে ভোটার লিস্টে নাম আছে, আধার কার্ড ইত্যাদি ইত্যাদি আছে, চাকরি করেন, সেটেলমেন্ট পেয়েছেন, জমি জমা পেয়েছেন ইত্যাদি, তারা আবার কেন আবেদন করবেন, বা তারা আবেদন করতে পারবেন কি না? হ্যাঁ, তারা তো আবেদন করতে পারবেন। আবেদন যে করতে পারবেন সেটা তো বিকাশ বা এরা সবারই ভোটার লিস্টে এদের নাম আছে, এরা করেছেন এবং পেয়েছেন। কিন্তু এইটা আমি তাদের বললাম যে প্রশ্নটা, যারা নাগরিক তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন কি না, প্রশ্নটা
এইভাবে করা ঠিক নয়, এটা সঠিক প্রশ্ন নয়। প্রশ্ন হলো যাদের ভোটার তালিকায় নাম আছে, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, তারা আবেদন করতে পারবেন কি না, নাগরিক যারা তারা আবেদন করবেন কি না নাগরিকত্বের জন্য, এই প্রশ্নটা ঠিক নয়। যাদের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড আছে তারা নাগরিকত্বের দরখাস্ত করবেন কি না। এখন অনেকের কাছে সমস্যা হচ্ছে যে আধার কার্ড, ভোটার কার্ড থাকলেই তো নাগরিক, তাহলে কেন তিনি আবার নাগরিকত্ব আবার কি পাচ্ছেন তাহলে দরখাস্ত করে। এই ডিফারেন্সটা আমাদের নেতারা নানাভাবে বিভিন্ন পলিটিক্যাল পার্টি, বিশেষ করে তৃণমূল কংগ্রেস গুলিয়ে দিয়েছে। বিষয়টা হলো, দেখুন আমাদের নাগরিকত্ব আমাদের দেশের সংবিধানের 326 ধারা, তাতে বলেছে যে যিনি ভারতের নাগরিক এবং 18 বছর বয়স, শুধুমাত্র তার নাম ভোটার তালিকায় উঠবে। তার মানে আগে নাগরিক হওয়ার কথা, 18 বছর বয়স পূর্ণ হওয়ার কথা, তারপরে ভোটার তালিকায় নাম ওঠার কথা। কিন্তু যে কোনোভাবেই হোক, কীভাবে সে তো যারা নাম তুলেছেন তারা ভালো জানেন, যে কোনোভাবেই হোক আমাদের ভোটার তালিকায় নাম উঠে গেছে, ভোটার তালিকায় আগেই নাম উঠে গেছে। এখন নাগরিকত্বের প্রশ্ন এসছে। তৃণমূল কংগ্রেস, সিপিএমেরা অনেকে বলছে যে নাগরিকত্ব ভোটার তালিকায় নাম আছে, তাহলে আবার নাগরিকত্ব কি দরকার। আর বিজেপি বলছে যে যেভাবেই হোক তারা এই অধিকারগুলো পাচ্ছে, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, এই অধিকারগুলো তারা নাগরিক অধিকার পাচ্ছে, কিন্তু তারা আসলে আইন অনুযায়ী নাগরিক নন। এই যে অধিকার পাচ্ছেন, আইন অনুযায়ী নাগরিক নন, এই যে বিজেপি এই যে কথাটা বলছে, আমি বিজেপির আপাদমস্তক বিরোধী হলেও এই কথাটা কিন্তু সংবিধানগতভাবে এবং আইনগতভাবে সঠিক। এই ক্ষেত্রে বিরোধীরা যেটা বলছেন সেটা কিন্তু ভুল বলছেন, ধাপ্পা দিচ্ছেন, মিথ্যে কথা বলছেন, জেনে বুঝে মিথ্যে কথা বলছেন। আমি ধরুন আপনাকে একটা উদাহরণ হিসেবে বলি। ধরুন একজন মানুষ গোপালগঞ্জ থেকে এসেছিলেন ভারতে, এখন থেকে 40 বছর আগে, এসে তার ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সব হয়ে গেছে, পাসপোর্টও পেয়ে গেছেন। কিন্তু আমি যদি জিজ্ঞেস করি যে পাসপোর্ট যখন হয়েছে, তখন তিনি যখন পাসপোর্টের জন্য দরখাস্ত করেছিলেন, তো সেখানে একটা প্লেস অফ বার্থ একটা জায়গা আছে, একটা কলাম আছে, জন্মস্থান কোথায়। সেই জায়গায় গোপালগঞ্জ থেকে আসা ওই লোকটি কি লিখেছিলেন? ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, কিন্তু প্লেস অফ বার্থ, জন্মস্থানটা কোন জায়গায় লিখেছিলেন? জন্ম কিন্তু গোপালগঞ্জ বা ফরিদপুর। তিনি কি গোপালগঞ্জ বা ফরিদপুর লিখেছিলেন? না, লিখেছিলেন বগুলা বা বাগদা বা গোবরডাঙ্গা, মসলন্দপুর, বারাসাত, হাবড়া। কোনটা লিখেছিলেন? এইটে আপনি জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করলে প্রত্যেকে বলবে যে আমি গোপালগঞ্জ আমার জন্মস্থান, বা ফরিদপুর জন্মস্থান, বা যশোর, খুলনা জন্মস্থান এইটা লিখিনি। সেক্ষেত্রে আমরা মিথ্যে কথা লিখেছি, ভারতের কোনো জায়গায় জন্ম এটা লিখেছি। তাহলে এই মিথ্যে কথাটা কেন লিখতে হলো? আপনার তো ভোটার কার্ড আছে, আপনার তো আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, তাহলে মিথ্যে কথা কেন লিখলেন? এই যে মিথ্যে কথা লিখতে হলো, তার কারণ হলো আইনত আপনি নাগরিক নন। আপনি যদি লেখেন আপনার জন্মস্থান গোপালগঞ্জ বা ফরিদপুর, যশোর, খুলনা, তাহলে ও পয়সা দিলেও পাসপোর্ট আপনি পাবেন না, পাসপোর্ট আপনাকে দেবে না। তাহলে এইটা আপনাকে গোপন করতে হচ্ছে। কিন্তু আপনি দেখবেন যদি ওই যে বিকাশ মণ্ডল যিনি পেয়েছেন, বা এই যে শান্তিলতা পেয়েছেন, তার যদি পাসপোর্ট যদি থেকে থাকে, থাকতেই পারে, আগেই যেহেতু ভোটার কার্ড হয়ে গেছে তার পাসপোর্ট থাকতে পারে। যদি পাসপোর্ট থেকে থাকে, আপনি ওখানে দেখুন তিনি লিখেছেন যে তার জন্মস্থান ভারতের কোনো জায়গায়, এইটাই তিনি লিখেছেন, তিনি মিথ্যে কথা লিখেছেন। কিন্তু যখন নাগরিকত্বের আবেদন করেছেন তখন কিন্তু লিখেছেন ঝিনাইদা, বা ওই যে বলছে খুলনা, ফরিদপুর, যাই হোক। এইটা হচ্ছে এই নাগরিকত্ব না থাকার কারণ।
বা যদি এখন যদি আবেদন করেন এই বিকাশ মণ্ডল যিনি নাগরিকত্ব পেয়েছেন, তিনি কিন্তু আবেদন করবেন, তিনি ভারতের নাগরিক, জন্মস্থান যেখানে সেই জায়গাটায় লিখবেন ঝিনাইদহ, কারণ তার জন্ম ঝিনাইদহতে। এবং উনি যে পাসপোর্টটা পাবেন সেই পাসপোর্টে লেখা থাকবে জন্মস্থান ঝিনাইদহ, বাংলাদেশ। তাতে কিন্তু কোনো সমস্যা নেই, পাসপোর্ট অফিস পাসপোর্ট দিয়ে দেবে, কারণ তিনি সিটিজেনশিপ সার্টিফিকেট আছে। ফলে এই যে নাগরিক, সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়ে নাগরিক হওয়া, আর এই যে ভোটার কার্ড, আধার কার্ড আছে, সেখান থেকে নাগরিকত্ব দাবি করার মধ্যে এই পার্থক্যটা কিন্তু বুঝতে হবে, তাহলেই বোঝা যাবে সিটিজেনশিপ সার্টিফিকেটটা কি। তো এই ঘটনাগুলো ঘটছে। এখন ধরুন একটা পরিবার ধরুন বিকাশ, আমি ঠিক জানি না, আমি কথা বলছি, যা বয়স দেখলাম, তার স্ত্রী আছে, তার সাক্ষাৎকার নিয়েছে, তার স্ত্রী কিন্তু ভারতের নাগরিক নয়। কেন? তিনি হয়তো দরখাস্ত করলেও পাননি, কারণ তার ওই বাংলাদেশের কাগজ নেই। তার মা বাবা, তার সার্টিফিকেটে লেখা আছে বাংলাদেশি, তার স্ত্রীর নাম লেখা আছে বাংলাদেশি, তার মার নাম লেখা আছে বাংলাদেশি। তাহলে ওই পরিবারে কিন্তু এই 4 জন অ্যাডাল্ট, 4 জনের 3 জনকে পরিষ্কার লেখা আছে তার সার্টিফিকেটে বাংলাদেশি, ও কিন্তু ইন্ডিয়ান। দেখুন কী জটিলতা তৈরি হলো। আবার যা বয়স দেখলাম, তার 2টো বাচ্চা থাকতে পারে, যাদের এই দেশে জন্ম হয়েছে, হয়তো 7 বছর, 8 বছর, 10 বছর বয়স হয়েছে। তার নাগরিকত্বের কি হবে? তার নাগরিকত্ব নিশ্চয়ই, তার বয়স যদি 7, 8, 10 বছর হয়, তার বার্থ সার্টিফিকেট আছে। কিন্তু বার্থ সার্টিফিকেট থাকা সত্ত্বেও কিন্তু বিকাশের ছেলে মেয়ে যদি থেকে থাকে, আমি জানি না ঠিক, তারা কিন্তু ভারতের নাগরিক বলে গণ্য হবেন না, জন্মসূত্রে নাগরিকত্ব পাবেন না। এটাও বিজেপি করেছে এই সর্বনাশ। এই সর্বনাশটাও বিজেপি করেছে। কেন পাবেন না? কারণ বিকাশের নাগরিকত্ব আছে, কিন্তু বিকাশের স্ত্রীর নাগরিকত্ব নেই। মানে ওদের 2 সন্তানের বাবার নাগরিকত্ব আছে, মার নাগরিকত্ব নেই। কিন্তু যে আইন হয়েছে 2003 সালে, বিজেপি করেছিল, মা এবং বাবা 2 জনে ভারতের নাগরিক না হলে তার ছেলেমেয়েরা ভারতবর্ষের নাগরিকত্ব পাবে না। বিজেপি কিন্তু এই K-19 নাগরিকত্ব বাই বার্থ, জন্মসূত্রে নাগরিকত্বের ব্যাপারটা একটুও পরিবর্তন করেনি। আর সমস্ত উদ্বাস্তু মানুষের সবথেকে বড় বিপদ, সবথেকে বেশি উদ্বাস্তুর বিপদ কিন্তু হবে এই নাগরিকত্বের প্রশ্নে, সেইটা কিন্তু তারা পরিবর্তন করেনি। সেইটা তারা এই সমস্যাটা তৈরি করেছিল 2003 সালে, সেইটা সেইভাবেই রয়ে গেছে। যারা বিজেপি জিন্দাবাদ বলছেন, তারা এই ব্যাপারটা বুঝুন। ওই বিকাশ সে বলছে যে সবাই করুন, কারোর কোনো অসুবিধা হবে না, বা ওই যে দেবপ্রসাদও বলছেন, দেবপ্রসাদ আরও অনেক বেশি কথা বলছেন। তিনি যা বললেন সেটা হচ্ছে বাংলাদেশের ভাষাতে বলে রাত পার্টি। রাত পার্টি তার কথা বললেন, ওই যে অত্যাচার, মানে অনেক রাত পার্টির লোকও এই দেশে পালিয়েছে পুলিশের তাড়া খেয়ে। আবার রাত পার্টির চাপে অনেকে দেশ ছেড়েছেন, এদেশে চলে এসছেন। এই রাত পার্টি কিন্তু হিন্দু মুসলমানের প্রশ্ন না। এই রাত পার্টি মানে একসময় তারা দাবি করত তারা নকশাল। সেই নকশাল থেকে হতে 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 শেষ পর্যন্ত আসলে এক ধরনের ওই তোলা মানে জোর জবরদস্তি করে টাকা আদায় করা, না হলে খুন জখম করা, অত্যাচার করা। তার জন্য বহু লোক চাঁদা না দিতে পেরে দেশ ছেড়েছেন, যাদের বেশি বেশি চাঁদা চেয়েছে। আবার ওই পার্টির সাথে যুক্ত হয়ে গেছেন, পুলিশের তাড়া খেয়ে অনেকে এসছেন। কিন্তু দেবপ্রসাদ যেভাবে বলছিলেন, আমি দেখলাম আমার ছেলে মানুষ, আমি দেবপ্রসাদকে বলি যে ভাই এটা করো না, তুমি যেভাবে বলছো এ কিন্তু বিপদটা তোমারই হতে পারে। কারণ আমরা এই নেতাজিনগর, বারাসাত থেকে লেলিনগড় পর্যন্ত এটা পুলিশের হিসেবের মধ্যে কিন্তু এগুলো আছে, যে কী সব ঘটনা এই সমস্ত এই জায়গাতে কারা এখানে এসে শেল্টার নিয়েছিল, কি হয়েছে। যদিও তারা এখানে এসে এখন নিজেদের মধ্যে মারামারি করতে করতে সব প্রায় শেষ হয়ে গেছে, সেটা অন্য একটা প্রশ্ন। তো তারা বলছেন কোনো অসুবিধা হবে না, কিছু হবে না। আমি দেখুন বিকাশের বাড়ির এই কথা বললাম, আপনারা দেখেছেন শান্তিলতার হাজব্যান্ড পাইনি, তাদের ছেলে মেয়েদেরও এই যে বিপদ বললাম এই বিপদ। ফলে আমরা যেটা বলছি সেটা ওই রকম কাগজপত্র যাদের কিছু কিছু আছে, একথা আমি আগেও বলেছি যে 2-5 জন পেতে পারেন, কিন্তু এইটাতে উদ্বাস্তুদের নাগরিকত্ব সমস্যার সমাধান হবে না। বিজেপি এটাকে ঝুলিয়েই রাখতে চান, ঝুলিয়ে রেখেই এই রাজনীতিটা করতে চান। ফলে আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি এই যে 2টো সমস্যা নিয়ে, 2-3টে সমস্যা নিয়ে আমাকে
ওই 2 দিন ধরে 5-6 জনের টেলিফোন করেছেন, তাদের যেটা বলেছি হয়তো আরও অনেকের মনে এই প্রশ্নটা আছেন, তাদের অবগতির জন্য আমি এই কথাগুলো বললাম। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ। এবং শেষে আরেকবার বলি, আপনারা যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিন। আর যারা মনে করবেন কথাগুলো আরও লোকের জানা দরকার, তারা একটু শেয়ার করে দিন। আর আপনি এটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু আমরা ওই একটা পদযাত্রা করেছিলাম মাস 6 আগে, একবার করিমপুর থেকে কলকাতা। সেই সময় আমরা ওই পেছন দিকে আছে সংবিধান বাঁচাও মঞ্চ, আর এই সামনে ছিল নাগরিকত্ব চাই। সে গেঞ্জি একটা হঠাৎ এখানে হাতের কাছে পেয়ে গেলাম, তো ভাবলাম যে নাগরিকত্বের ভিডিও, গেঞ্জিটা পরেই ভিডিওটা করি। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।